কলকাতা থেকে মাত্র 4 ঘন্টা দূরত্বের মধ্যে একটি অফবিট প্লেস রয়েছে যার নাম হলো ধুবলাগড়ি। এই ধুবলাগড়ির নাম হয়তো আপনারা প্রত্যেকেই শুনেছেন, কিন্তু এখানকার পরিবেশ কেমন এবং এখানে কি কি দেখার রয়েছে, এখানকার খাবার দাবার কেমন, যাতায়াত, হোটেল ভাড়া এবং কাদের জন্য এই বিচ, এই সমস্ত তথ্য নিয়ে আজকে আমরা শুরু করছি ধুবলাগড়ির ব্লগ। আমাদের জার্নি শুরু হয়েছিল দুর্গাপুর থেকে। আমরা ডানকুনি হয়ে ধুবলাগড়ি গেছিলাম। যারা কলকাতা থেকে ধুবলাগড়ি যাবেন তাদের প্রায় 4 থেকে 4.5 ঘন্টা সময় লাগবে, এবং আপনারা যদি ট্রেনে যেতে চান তাহলে হাওড়া রেলওয়ে স্টেশন থেকে প্রথমে বালাসোরে আসতে হবে এবং সেখান থেকে অটো অথবা আপনারা ক্যাব ভাড়া করে পৌঁছে যেতে পারেন ধুবলাগড়ি। বালাসোর থেকে ধুবলাগড়ির দূরত্ব প্রায় 35 কিলোমিটার। এক্ষেত্রে যদি আপনারা অটো ভাড়া করেন তাহলে তার ভাড়া হবে 700 টাকা, এবং যদি কোনো ক্যাব ভাড়া করেন তাহলে তার ভাড়া হবে প্রায় 1000 টাকা মতো। যাওয়ার পুরো রাস্তাটাই মোটামুটি 4 লেন এবং 6 লেন পেয়ে যাবেন, এবং হলদিপদ থেকে যখন সিঙ্গেল রোড ধরবেন বাগদা বিচের জন্য বা ধুবলাগড়ি বিচের জন্য, সেটা একটু সংকীর্ণ রোড রয়েছে। আমরা ধুবলাগড়িতে যে রিসর্টে উঠেছিলাম তার নাম ছিল ওশেন ব্রিজ রিট্রিট। এখানে থাকার জন্য 3 রকম ব্যবস্থা রয়েছে। একটা হলো টেন্ট, যার ভাড়া হলো 1300 টাকা, এবং দ্বিতীয়টি হলো ব্যাম্বু কটেজ, যেটিতে আমরা ছিলাম, তার ভাড়া ছিল 1600 টাকা, এবং অন্যটি হলো মাড হাউস, যার ভাড়া হচ্ছে 1800 টাকা। তিনটিতেই এই টাকার মধ্যেই খাওয়াটা ইনক্লুডেড রয়েছে। মাড হাউস এবং ব্যাম্বু কটেজে অ্যাটাচ বাথরুম রয়েছে, কিন্তু যদি আপনারা টেন্টে থাকেন সেক্ষেত্রে কমন বাথরুম রয়েছে। আপনারা যদি মনে করেন এসি রুমে থাকবো, তার জন্য মাড হাউসে এসি রুমের ব্যবস্থা রয়েছে। রিসর্টের পারিপার্শ্বিক পরিবেশ খুবই সুন্দর, এবং রাত্রিবেলায় এর চেহারা আরও মোহময়ী হয়ে ওঠে। এই রিসর্টের গায়ে রয়েছে ঝাউবন, এবং ঝাউবন থেকে একটু এগিয়ে গেলেই আমরা সমুদ্র পেয়ে যাব। ট্রাভেল এজেন্ট ছাড়া আপনারা যদি নিজেরা বুকিং করতে চান তাহলে ওপরের এই নাম্বার দুটিতে যোগাযোগ করতে পারেন। কাপলদের জন্য এই ধুবলাগড়ি খুব সুন্দর একটা জায়গা, কারণ এই অংশে খুব বেশি কোলাহল নেই এবং সমুদ্রে খুব একটা ভিড়ভাট্টা নেই। যারা একটু একাকিত্ব পছন্দ করেন তাদের জন্য এই জায়গাটা পারফেক্ট বলা যেতে পারে। এছাড়াও এখানকার খাবার দাবার কিন্তু খুবই উন্নত মানের। যে টাকার কথা আমি আগে বলেছিলাম সেই টাকাতে এখানে 4 বেলা খাবার পেয়ে যাচ্ছেন, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এবং সন্ধ্যার স্ন্যাক্স। এছাড়াও চা সারাদিনে 2-3 বার পেয়ে যাবেন। আমাদের এবারের ধুবলাগড়ি ট্রিপটা হয়েছিল আমার ভাইয়ের দৌলতে, কারণ আমার ভাইয়ের এবছর প্রথম বিবাহবার্ষিকী ছিল এবং তারা সেটা এখানে পালন করার জন্য চিন্তাভাবনা করেছিল। এবং আপনারা যদি এরকমভাবে বিচে সাজিয়ে গুছিয়ে অ্যানিভার্সারি বা বার্থডে পালন করতে চান তাহলে এই যে রিসর্ট কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে আগে একবার ডিসকাস করে নিলে এই সাজানো গোছানোর ব্যাপারটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বঙ্কাবল। আজ আমরা এসেছি পশ্চিমবঙ্গের লাগোয়া উড়িষ্যার একটা জায়গা যার নাম হচ্ছে ধুবলাগড়ি। তো আমরা এখন
আমাদের পিছনে যে হোটেল রয়েছে সেখান থেকে ঝাউবনের মধ্যে প্রবেশ করেছি এবং ঝাউবন পেরিয়ে সামনে রয়েছে সমুদ্র অর্থাৎ বঙ্গোপসাগর। তো আমরা এখন সকাল সকাল বেরিয়ে পড়েছি বঙ্গোপসাগর দর্শনের জন্য এবং এখানকার ওয়েদার খুব সুন্দর, না খুব গরম আছে না খুব ঠান্ডা আছে, কিন্তু এই ফুচকির বাচ্চা বলে ওকে সোয়েটার পরানো হয়েছে। আর এখানকার পরিবেশ কেমন তা আমরা ওখানে গিয়ে দেখাবো, তার জন্য আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। ঝাউ গাছের পাতাগুলো ঝরে যাওয়ার পর সেগুলো শুকিয়ে গেলে এখানকার লোকাল গ্রামবাসীরা কুড়িয়ে নিয়ে যায় জ্বালানি হিসেবে ব্যবহার করার জন্য। তো আমরা এখন ধুবলাগড়ি সি বিচে চলে এসেছি, যার পিছনে রয়েছে ঝাউবন এবং এদিকে রয়েছে সমুদ্র। কাপলদের জন্য এটা একটা দারুণ জায়গা এবং যারা বার্থডে অ্যানিভার্সারি এসব মানাতে আসেন তাদের জন্য এই জায়গাটা পারফেক্ট জায়গা। তো এখানে দেখা যাচ্ছে ঝাউবন আর সমুদ্রের ঢেউগুলো যথেষ্টই বড়, খুব একটা ছোট বলা যায় না। আমি সামনে নিয়ে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, চলুন। ভিড় ভাট্টাহীন শান্ত স্নিগ্ধ সামুদ্রিক পরিবেশে যদি আপনারা সময় কাটাতে চান তাহলে সেক্ষেত্রে ধুবলাগড়ি একটি ভালো অপশন হতে পারে। এই ধুবলাগড়ির পশ্চিম দিকটাকে বলা হয় বাগদা বিচ। এই ধুবলাগড়ি বিচের পূর্ব দিকে যে নদীর একটি মোহনা দেখতে পাচ্ছেন, ঠিক তেমনি এই বিচের পশ্চিম দিকে বাগদার নিকটেও এরকম একটি মোহনা রয়েছে। এখানে যে ঝাউবনটা দেখা যাচ্ছে এটা কিন্তু মনুষ্য সৃষ্ট। এখানকার সরকার এই গাছগুলো লাগিয়ে এই ঘন ঝাউবনটা তৈরি করেছে। তাই এটি জঙ্গল এরিয়া হওয়ার জন্য এখানে কোনো রেসর্ট নেই। এখানে যতগুলো রেসর্ট রয়েছে সব কিন্তু সমুদ্রের বিচ থেকে 100 থেকে 150 মিটার দূরে অবস্থিত। লাল কাঁকড়ার বিচ হিসেবে এই ধুবলাগড়ি বিচের বিশাল সুনাম রয়েছে। আমরা যখন দুপুরবেলায় সমুদ্র পাড়ে গেলাম তখন পুরো পাড়টায় এরকম লাল কাঁকড়ায় ভর্তি ছিল এবং যখন আমরা সেগুলোকে দৌড়ে ভিডিও করার চেষ্টা করলাম, কোনো মতেই কাছ থেকে তাদের ভিডিও করতে আমরা সক্ষম হচ্ছিলাম না। তারা শুধুমাত্র নিজেদের গর্তের মধ্যে ঢুকে যাচ্ছিল। বহু চেষ্টার পর অবশেষে সৌভাগ্যবশত একটা গর্তের মধ্যে একটা লাল কাঁকড়ার ভিডিও করতে সক্ষম হলাম এবং এর কালার এতটাই লাল ছিল যে পুরো চকচক করছিল তার শরীরটা। এছাড়াও বিচের মধ্যে একটা মৃত সামুদ্রিক জীব দেখলাম, যার নাম আমাদের জানা ছিল না। প্রথমেই বলেছি যে এখানকার যে 4 বেলা মিল দেওয়া হয় সেটা কিন্তু আপনাদের পার হেডে যে পার ডে খরচা তার মধ্যে ইনক্লুডেড। এবার এখানে যে খাবার দাবারগুলো দেওয়া হয় সেগুলো কিন্তু পুরো ফ্রেশ এবং খুব টেস্টি এবং তেল মশলাওয়ালা যুক্ত খাদ্য। তো এখানে আপনারা যদি এক্সট্রা চিংড়ি ফ্রাই অথবা চিংড়ির মালাইকারি অথবা কাঁকড়ার একটা মশলাওয়ালা রান্না পেতে চান তার জন্য কিন্তু আপনাদেরকে এক্সট্রা পয়সা দিতে হবে। আর এখানে খাবারের মধ্যে দিনের বেলায় প্রতিদিনই মাছ থাকে, কোনো দিন সার্ডিন, কোনো দিন অন্য কোনো মাছ থাকে, আর রাত্রিবেলায় প্রতিদিন চিকেন থাকে। আর এরকম একটা নির্জন সমুদ্রে এসে বনফায়ার হবে না সেটা কখনো হতে পারে? এখানে বনফায়ারের মধ্যে যে সমস্ত বারবিকিউগুলো পাওয়া যায় সেগুলো হলো বারবিকিউ চিকেন, প্রন বারবিকিউ, পমফ্রেট বারবিকিউ এবং পনিরের বারবিকিউ।
একই রিসর্টে দিন এবং রাত্রের পরিবেশের মধ্যে বিস্তর ফারাক রয়েছে, যেটা আপনারা এখন চাক্ষুষ করতে পারছেন। ধুবলাগড়ি বিচের সাইট সিইং তেমন কিছু নেই, তবে আপনারা চাইলে এখানে একটি হারবার রয়েছে, যেটা এই রিসর্ট থেকে প্রায় 3 কিলোমিটার দূরে অবস্থিত, এবং বাগদা বিচ রয়েছে, সেটা আপনারা ঘুরে আসতে পারেন। আর এই দিকে দেখা যাচ্ছে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার প্রস্তুতি, যারা মাছ ধরার জন্য প্রায় 1 থেকে 2 মাস সমুদ্রের অতল গভীরে নির্বিকারে মাছ ধরে চলেন, জীবনের সমস্ত বিপদকে উপেক্ষা করে। এখানে যে ফেরিটা রয়েছে, এটা কি নাম রয়েছে? জেটিঘাট। এখান থেকে এটা যে জেটিঘাটটা রয়েছে, সরকারি না বেসরকারি? সরকারি। তো এখানে যে মাছ ধরতে যাওয়া হয় বঙ্গোপসাগরে, তা সমস্ত এখান থেকেই যাওয়া হয় নাকি না আর অন্য কোনো ফেরি আছে? বল্লামগুড়ি আছে, ধামরা আছে, আচ্ছা আচ্ছা, পারাদ্বীপ আছে। তা এখানে যে আপনারা যে মাছ ধরতে যান, আপনাদের জীবনের সংশয় নেই কিছু? ভয় মানে ভয়ের কারণ তো আছেই। হ্যাঁ, ওয়েদার খারাপ আছে, ওই নিম্নচাপ, ঘূর্ণিঝড়, এইসব ওয়েদার খারাপ। এখানে আপনি কত বছর থেকে আছেন মোটামুটি? এখানে হয়ে গেছে আমার 13-14 বছর হয়ে গেছে। আচ্ছা, এত বছর যে আপনি মাছ ধরছেন, এর মধ্যে সব থেকে দামি মাছ কি ধরেছেন? দামি মাছ তো অনেক আছে, সেগুলো ভাগ্যে লটারি ব্যাপার। আচ্ছা, যার সে মাছ তিলিয়া ভোলা বলা হয়, যেটা আচ্ছা, যেটা যার ভাগ্যে থাকবে সে পায়। আপনারা পেয়েছেন এর থেকে? মানে আমরা আজকে 13 বছর আমার পাই না। আর যে মাছটার নাম বললেন, ওটা কি নাম, যেটা দামি? তিলিয়া ভোলা। বর্তমানে এই মাছটার কি দাম রয়েছে? বর্তমান একটা আছে খচিয়া তিলিয়া বলে একটা নাম আছে। আচ্ছা, ওই তিলিয়া, খচিয়া তিলিয়াটা হবে 4000 থেকে 5000 টাকা কিলো। বাপরে বাপ। ঠিক আছে, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো, অনেক কিছু জানতে পারলাম। আপনাকে ধন্যবাদ। এরপর আমরা চলে এসেছি বাগদা বিচে। তখন সূর্য অস্তগামী। ধুবলাগড়ি এবং বাগদা বিচ যেহেতু একটাই বিচ, তো সেই হিসেবে তেমন কিছু পার্থক্য এখানে লক্ষ্য করা গেল না, তবে এই দিকে আর একটা নদীর মোহনা রয়েছে। তো এখন আমরা সানরাইজ দেখার জন্য তাড়াতাড়ি উঠে পড়েছি, এবং আমরা এখন সমুদ্রের কাছাকাছি চলে এসেছি। এখানে যে ঝাউবনটা দেখা যাচ্ছে, পুরো একদম সবুজ হয়ে রয়েছে, এবং অন্যান্য জায়গায় কিন্তু এতটা সবুজ নেই, এই জায়গাটা সবুজটা একটু বেশি। তো সামনে সমুদ্র রয়েছে, চলো এখানে আমরা সূর্যোদয়টা দেখে নিই। ধুবলাগড়ি বিচের দুই দিকে যেহেতু দুটো মোহনা রয়েছে, সেই কারণে এই নদীর বয়ে আনা পলি জমে এখানে কতগুলো দ্বীপের সৃষ্টি হয়েছে, যেগুলো আপনারা শুধুমাত্র ভাটার সময় দেখতে পাবেন, এবং কিছুক্ষণের মধ্যে জোয়ারের জল এই অংশে ভর্তি হয়ে যাবে। আপনারা সামনে দেখতে পাচ্ছেন জোয়ারের জল কেমন দ্রুত গতিতে এগিয়ে আসছে সামনের দিকে। জোয়ারের সময় হলো এখানে স্নান করার উপযুক্ত সময়। ভাটার সময় জল যেহেতু অনেকটা নেমে যায়, সেই হিসেবে আপনাদেরকে অনেকটা সামনের দিকে এগিয়ে যেতে হবে, তবে আপনারা জল পাবেন। তো সেই জন্য এখানকার জোয়ারের টাইম অনুযায়ী স্নান করাটা বেটার। এখানে 8টা থেকে 10টা 12টা পর্যন্ত স্নান করা যায়, এবং রাত্রিবেলায় জোয়ারের জল আবার সামনের দিকে এগিয়ে আসে, তখন এখানে বায়োলুমেন্স লক্ষ্য করা যায়। রাত্রিবেলায় আমরা এখন যাচ্ছি বায়োলুমেন্স দেখার জন্য সমুদ্রের তীরে। খুব ভালো করে লক্ষ্য করলে তবে এখানে বায়োলুমেন্স ইফেক্টটা বোঝা যায়। যাই হোক,
আজকের মতো ব্লগ আমরা এখানেই শেষ করলাম। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।